বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে সর্বশক্তি দিয়ে প্রতিহতের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর, জীবিকার পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান। দিল্লিকে প্রধানমন্ত্রীর সফরের পরিবেশ তৈরি করতে বলেছে ঢাকা। শেখ হাসিনা ও হাদির হত্যাকারী ফেরানো সহ ৩ শর্ত। রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল অলি আহমদের প্রার্থিতা বৈধ, সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য। We are trying to do everything in the quickest possible time. গ্যাস বিদ্যুতের সংকট কাটবে না 2 বছরেও, জানালেন অর্থমন্ত্রী। কুইক রেসপন্স টিম গঠনের তাগিদ সিপিডির। মোহাম্মদপুরে অ্যালেক্স ইমনকে কুপিয়ে হত্যায় শাহরুখ সহ গ্রেফতার 3, অস্ত্র ও গুলি উদ্ধার, আধিপত্য নিয়ে দ্বন্দ্বেই খুন। অজিদের দর্প চূর্ণ করে ডারউইনে টাইগারদের দাপট, ম্যাচ সেরা হাসান, ইতিহাসের সেরা জয় বলছেন শান্ত। আমন্ত্রণ স্টার নিউজে, আমি ফারদিন খান আছি আপনাদের সঙ্গে। গ্রাম থেকে শহরে উন্নয়নের সুরভি সমানভাবে পৌঁছাবে সবখানে, এমনটা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, এই দুষ্কৃতিকারীদের সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে। গ্যাস বিদ্যুতের সংকট সমাধানে 10 বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে দেবেন বলেও তিনি জানিয়েছেন। সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে গিয়ে এসব কথা তিনি বলেছেন। এ অপেক্ষা শুধু একটি গাড়ি বহরের জন্য নয়, একজন প্রধানমন্ত্রীকে প্রথমবারের মতো নিজের মাটিতে কাছ থেকে দেখার। আর তাই তো কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌঁছাতেই প্রধানমন্ত্রী তারেক রহমান পেলেন উষ্ণ সংবর্ধনা। বেলা 11:30টার দিকে সড়ক পথে সেখানে পৌঁছান তিনি। এ সময় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করেন তিনি। স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন তারেক রহমান। মাছ, কৃষি আর হাওর, যে 3টি শব্দ কিশোরগঞ্জের মানুষের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে, প্রধানমন্ত্রীর সফরের কর্মসূচিতেও তারই প্রতিচ্ছবি। এ সময় তিনি বলেন, সময় এসেছে দেশকে সামনে এগিয়ে নেয়ার, হাতে হাত রেখে কাজ করার। আমাদেরকে সকলকে হাতে হাত রেখে কাজ শুরু করতে হবে। কোন সেই কাজ? রাষ্ট্র মেরামতের কাজ শুরু করতে হবে। দেশ পুনর্গঠনের কাজ আমাদেরকে করতে হবে, প্রিয় ভাই বোনেরা। এছাড়াও যারা দেশের স্বার্থের বিরুদ্ধে কথা বলবে, বিশৃঙ্খলা করবে, তাদের রুখতে প্রয়োজনে জুলাইয়ের মতো রাজপথে নামার প্রস্তুত থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। এরপর কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন সরকার প্রধান। যোগ দেন আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ 2026-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। মাছকে যদি আমরা বাঁচাতে চাই, আসুন একই সাথে আমাদেরকে আমাদের পরিবেশের প্রতিও খেয়াল রাখতে হবে, আমাদেরকে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে। আগামী দিনে আমাদের মৎস্য, আমাদের পশু, সকল কিছু আমরা একটি সুস্থ পরিবেশের মধ্যে গড়ে তুলতে সক্ষম হব। রাজনীতির মঞ্চে বক্তব্য থাকে নানা প্রতিশ্রুতি, কিন্তু মানুষের ভালোবাসা প্রকাশিত হয় কোনো শব্দ ছাড়াই, চোখে, অপেক্ষায় আর এক নজর দেখার আকুলতায়। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে কিশোরগঞ্জের পথে পথে তাই এই নীরব ভাষাটাই যেন আজ হয়ে উঠেছে সবচেয়ে জোরালো। হাওরের ঢেউ আর মানুষের উচ্ছ্বাস মিলে জানান দিচ্ছে, এই সফর শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি পরিণত হয়েছে অজস্র মানুষের প্রত্যাশা আর ভালোবাসার এক মিলন মেলায়। হাওরের ঢেউয়ের মতোই, যার শেষ নেই। জাকারি আহমেদ, স্টার নিউজ, কিশোরগঞ্জ। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে 3টি শর্ত জুড়ে দিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বলা হয়েছে, অনুকূল পরিবেশ তৈরিতে দিল্লির উচিত শেখ হাসিনা সহ ভারতে অবস্থানরত পলাতক আসামিদের প্রত্যর্পণের বিষয়ে ঢাকার দাবির প্রতি ইতিবাচক সিদ্ধান্ত দেয়া। একই সঙ্গে হাদি হত্যাকারীকেও
ফেরত দিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম। সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরদিন নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার পরে আলোচনায় আসে দুই প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়টি। তবে রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা গত কয়েক সপ্তাহ ধরে একে অপরের সাথে যোগাযোগে ছিলেন। তবে গত 5 আগস্ট নতুন দিল্লিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনার উন্মুক্ত মিডিয়া ইন্টারাকশনের কারণে এই প্রক্রিয়াটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমরা মনে করি প্রধানমন্ত্রীর এই সফরের জন্য একটি উপযুক্ত বা অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। আর সেই পরিবেশ তৈরিতে জুড়ে দেয়া হয় 3 শর্ত, যেখানে রয়েছে শেখ হাসিনার প্রত্যর্পণ, পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের এবং শহীদ ওসমান হাদির হত্যাকারীদের ফেরতের প্রত্যাশা। শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যর্পণের অনুরোধে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য আমরা ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছি। একই সাথে আমাদের দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির বিধান অনুযায়ী শহীদ শরীফ ওসমান হাদি হত্যার অভিযুক্ত ঘাতকদের বাংলাদেশের হাতে তুলে দেওয়ার জন্য ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে। আমরা তাদের জবাবের অপেক্ষায় আছি। এখন দেখার বিষয় প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার অবস্থানের কি প্রতিক্রিয়া দেখায় দিল্লি। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রবিবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই বৈধতার ঘোষণা দেন প্রধান নির্বাচনী কর্তা এবং সিইসি AMM নাসির উদ্দিন। এ সময় 11 দলীয় জোট জানিয়েছে রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের 70 অনুচ্ছেদ এমপিদের স্বাধীন ভোটাধিকার প্রয়োগের অন্তরায়। তবে বিএনপি বলছে প্রচলিত সংবিধান অনুযায়ী চলবে বিএনপি। রোববার সকালে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তা AMM নাসির উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই করেন। বেলা 11টার দিকে নির্বাচন ভবনে সিইসির সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। এ সময় 11 দলীয় ঐক্যের নেতারাও উপস্থিত ছিলেন। অলি আহমদের নামে 2টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী এর একটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় আরেকটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। সংবিধানে 70 অনুচ্ছেদ থাকার কারণে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে না। আমরা মনে করি এটা স্বাধীন ভোটাধিকারের পথে একটি বড় ধরনের অন্তরায়। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন। রোববার দুপুর 12:15টার দিকে নির্বাচন ভবনে যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়। পরে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 70 অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে সংসদে পরে আলোচনা হতে পারে, রাষ্ট্রপতি নির্বাচনের পূর্বে নয়। বড় বাধা কি বাধা না, আমার প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে, এর বাইরে না, রাস্তাঘাটে বলে লাভ নেই। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 18 আগস্ট। অলি আহমেদ বিক্রম স্যারের জন্য মনোনয়নপত্র সকালে বাছাই করা হয়েছে। প্রথমটাই বাছাই করে যথার্থতা পাওয়া গেছে, কাজে সেটাই আপনার গৃহীত হয়েছে। আর পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের যেটা মনোনয়নপত্র সেটাও যথার্থ পাওয়া গেছে এবং তাহলে এখন দুটাই মনোনয়নপত্র ভ্যালিড। জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে 20 আগস্ট, যেখানে ভোটার হিসেবে থাকবে 349 জন সংসদ সদস্য। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। ঠাকুরগাঁও 1 আসন, এই আসনটি ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক হিসেব নিকেশ। রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রার্থিতা চূড়ান্তের পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। সংখ্যাগরিষ্ঠতার বিচারে এগিয়ে থাকায় বিএনপি প্রার্থীর জয় নিশ্চিত ধরে নিয়েই সরগরম স্থানীয় রাজনীতি। প্রশ্ন উঠেছে, মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে শূন্য আসনে কে হচ্ছেন তার উত্তরসূরি? ত্রয়োদশ জাতীয় সংসদের 2/3 সদস্যই বিএনপির। সেই হিসেবে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের দায়িত্ব গ্রহণ যেন সময়ের অপেক্ষা মাত্র।
আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাকে মনোনয়ন দিয়েছেন, আপনারা সবাই আমাকে মনোনয়ন দিয়েছেন। এই সকলের দোয়া নিয়ে মির্জা ফখরুল বঙ্গভবনে গেলে শূন্য হবে ঠাকুরগাঁও 1 আসন, অনুষ্ঠিত হবে উপনির্বাচন। আর সম্ভাব্য সেই উপনির্বাচন ঘিরে এখন থেকেই সরগরম জেলার রাজনৈতিক অঙ্গন। নেতাকর্মীদের আলোচনা, সাধারণ ভোটারদের কৌতূহল আর চায়ের আড্ডা, সবকিছুর কেন্দ্রে এখন একটাই প্রশ্ন, কে হবেন পরবর্তী জনপ্রতিনিধি। এই 1 আসনের জন্য আমরা কোনো প্রার্থীকে চিন্তা করি, তাহলে তার পরিবর্তে সবথেকে অপশন বলতে একটাই অপশন, সেটা হচ্ছে আমাদের বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন স্যার। এই উন্নয়নের জোয়ারটা যাতে ধারাবাহিকতাটা ঠিক থাকে, ঠিক এরকম একটা মানুষ আসুক, আমরা এটাই চাই। সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় মির্জা ফখরুলের বড় মেয়ে শামারুহ মির্জা। সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা আর সবশেষ জাতীয় নির্বাচনে বাবার পক্ষে ভোটের মাঠে নেমে নজর কাড়েন তিনি। এছাড়াও আছেন মাঠের রাজনীতিতে দীর্ঘদিনের পরীক্ষিত মুখ মির্জা ফয়সাল আমিন, যিনি মির্জা ফখরুলের আপন ছোট ভাই। দীর্ঘদিন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর বর্তমানে তিনি জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। আমাদের ধানের শীষের পক্ষ থেকে এসেছিলাম। তারুণ্য এবং প্রবীণের এই দ্বৈরথে কাকে সমর্থন দেবেন দলীয় নেতাকর্মীরা, সেই আলোচনাই যেন সবখানে। এই উপনির্বাচনে দলীয় মনোনয়ন যিনি পাবেন, দল যাকে সমর্থন করবে, আমরা দলীয় নেতাকর্মী হিসাবে তার পক্ষেই কাজ করব। সকলে বসে যে সিদ্ধান্ত নেবেন দলীয়, যাকে প্রার্থী ঘোষণা করবেন, আমরা ঠাকুরগাঁও মানুষ তাকে আমরা মেনে নিব। তবে দলের মনোনীত প্রার্থীকেই জয়যুক্ত করার সিদ্ধান্ত জেলা বিএনপির শীর্ষ নেতাদের। উপনির্বাচন এখানে একটা হবে, যে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর এই জায়গায় আমরা মনে করি দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। ঠাকুরগাঁও জেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ হবে, তারপর নির্বাচন হবে। কারণটা হলো ঠাকুরগাঁও বিএনপি কখনো বিভক্ত ছিল না। মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে গুরুত্বপূর্ণ আসনটিতে কে হবেন তার উত্তরসূরি, সেই উত্তরের অপেক্ষায় ঠাকুরগাঁও 1 আসনের নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। বিদ্যুৎ ও গ্যাসের সংকট 6 মাস কিংবা 1 বছরে সম্ভব নয়, অপেক্ষা করতে হবে অন্তত 2 বছর। ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেছেন অর্থমন্ত্রী। তিনি বলেছেন, অর্থনীতিকে সচল রাখতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি ব্যাংকিং খাতের সংকট কাটানো এবং উচ্চ সুদের ঋণের বিকল্প খুঁজতে হবে। বিনিয়োগকারীদের আস্থা তৈরি, নীতি সংস্কার থেকে কার্যকর বাস্তবায়ন শীর্ষক আমেরিকান চেম্বারের আলোচনায় উঠে আসে বাংলাদেশের অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জগুলো, বিশেষ করে ব্যবসার পরিবেশ, জ্বালানি সংকট, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং বিনিয়োগের স্থবিরতা নিয়ে উদ্বেগ জানান বক্তারা। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকট আগামী 6 মাস কিংবা 1 বছরে পুরোপুরি সমাধান সম্ভব নয়। অর্থনীতিকে এগিয়ে নিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। Unfortunately, on the power and gas, nothing can be solved within 6 months. Nothing can be solved within a year. And minimum time is 2 years, minimum. So we are struggling with the issue of power and gas. And without power and gas, you are talking about the economy which really cannot go forward. And I can assure you that we are trying to do everything in the quickest possible time. ব্যাংকিং খাতের দুর্বলতাকেও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থমন্ত্রী। তার মতে, খেলাপির পরিমাণ অনেক বেশি। ব্যাংকগুলোকে পুনর্মূলধনীকরণে সরকারি সহায়তার পাশাপাশি বিদেশি বিনিয়োগ ও বিকল্প অর্থায়নের সুযোগ সরকার কাজে লাগাতে চায় বলে জানান তিনি। পাশাপাশি দুর্নীতি, হয়রানি ও লাল ফিতার দৌরাত্ম্য কমিয়ে ব্যবসার খরচ কমানোর চেষ্টা চলছে বলে জানান অর্থমন্ত্রী। Bank resolution issue is a difficult issue for Bangladesh right now. There is a serious capital deficit in this bank. Serious. They've been laundered out and NPL is very high. But to resolve this NPL issue is a big challenge for the government. And unless you can recapitalize these banks, actually it's going to be very difficult for these banks to continue. But the problem is
There are depositors who cannot withdraw their money. জ্বালানি সংকট, দুর্বল ব্যাংকিং খাত ও উচ্চ ব্যয়ের অর্থায়ন অর্থনীতির এই ৩ বড় চ্যালেঞ্জ কাটাতে নীতি সংস্কারের পাশাপাশি সেগুলো দ্রুত বাস্তবায়নের ওপরই সরকার জোর দিচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। And stock market is now, you can see that it's on the way up. The indicator is on the way up. But our market cap is very small. We need to have more listed companies. আফরোজা লামিয়া, স্টার নিউজ। I'm also happy to tell you. দেশের জ্বালানি সংকট সহসাই কাটবে না এবং আগামী কয়েক দশক ধরে চলবে বলে আশঙ্কা করছেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেছেন, সরকারের উচিত জ্বালানি খাতের জন্য একটি কুইক রেসপন্স টিম গঠন করা। তৈরি পোশাক খাত নিয়ে সিপিডি আয়োজিত সেমিনারে এমন মন্তব্য তুলে ধরা হয়। এ সময় বক্তারা বলেছেন, এই খাতের সংকট মোকাবেলায় রূপান্তরযোগ্য জ্বালানি হতে পারে একমাত্র বিকল্প। বর্তমান জ্বালানি সংকটে স্থবির হয়ে যাচ্ছে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক, যেখানে উৎপাদন ধরে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এমন বাস্তবতায় পুনরায় ব্যবহারযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো ছাড়া এই সংকট থেকে বের হওয়ার কোনো পথ নেই। রোববার সকালে ব্র্যাক ইন সেন্টারে গার্মেন্টস শিল্পে কার্বন নিঃসরণ কমানো এবং আগামীর পথ চলা নিয়ে সিপিডির আয়োজিত এক সেমিনারে বক্তারা এমন মতামত তুলে ধরেন। সবচেয়ে বেশি আমাদের ফ্যাক্টরিগুলোতে, স্পেশালি যে সুইং ইউনিট বা নিটিং থাকে, এগুলাতে কম প্রেসার হলে সবচেয়ে বেশি ইলেকট্রিসিটি যায়, মানে কম প্রেসারের কাছে কাছে আর কেউ যায় না। তৈরি পোশাক শিল্পে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে কাঠামোগত রূপান্তর জরুরি বলে মনে করে সিপিডি। আমরা অবজার্ভ করে দেখলাম যে 10%-এর বেশি রুফটপ সোলার দিয়ে তাদের এনার্জি কনজাম্পশন নিডস ফ্যাক্টরিগুলো মিট করতে পারে না। আগামী দিনে দেশের কারখানাগুলোতে গ্যাসের প্রাপ্তি আরও কমবে উল্লেখ করে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, চলমান এই জ্বালানি সংকট খুব সহসাই শেষ হবে না। কারখানাগুলো কিভাবে তার এনার্জি এফিসিয়েন্সি বাড়াতে পারে, কোন কোন ধরনের মেশিন রিপ্লেস হতে পারে এবং কোন কোন জায়গায় সেই জায়গাগুলোতে বিদ্যুতায়িত অবকাঠামোতে যাওয়ার সুযোগ রয়েছে এবং তার জন্য কত কস্ট লাগবে এবং কত মাত্রা এনার্জি সেভ হবে, সেই বিষয়গুলো আমরা তুলে ধরছি। এ সময় চলমান জ্বালানি সংকটের ভয়াবহতা তুলে ধরে সিপিডির এই গবেষক বলেন, সরকারের এখনই জ্বালানি খাতের জন্য একটি জরুরি রেসপন্স টিম গঠন করা দরকার। গবেষণাটি পরিচালনা করেছে ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা। গ্যাসের চাপ কিছুটা বেড়েছে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে, তবে চাহিদার তুলনায় এখনও পর্যাপ্ত গ্যাস মিলছে না। এতে ক্ষুব্ধ যানবাহন চালকরা। তারা জানিয়েছেন, প্রায় 1 মাস আয় রোজগার কম সিএনজি চালিত 3 হুইলার ও উবার চালকদের। এছাড়া ভোগান্তিতে রয়েছে জরুরি সেবার গাড়িও। প্রায় 20 দিন পর দিনের বেলায় খোলা পাওয়া গেল রাজধানীর পরিবাগের এই সিএনজি ফিলিং স্টেশন। 21 জুলাইয়ের পর থেকে শুধুমাত্র রাত 11টা থেকে ভোর পর্যন্ত গ্যাস মিলত এখানে। যদিও গ্যাস সরবরাহ কিছুটা বেড়েছে, তবে পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি বলছেন সিএনজি স্টেশনের কর্মীরা। চাপ 120, 100 না বাড়ে না, কোনো উন্নত নাই, এরকম বোয়া 140, 150, 140, 150, 120 এরকম। জি জি, দিনে বলতে আছে 15 দিন। হ্যাঁ। এদিকে সমস্যার পূর্ণ সমাধান না হওয়ায় দীর্ঘ লাইনের ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছেন না সিএনজি চালিত 3 হুইলার, ব্যক্তিগত গাড়ি, উবার ও ভাড়ায় চালিত গাড়ি, এমনকি লাশবাহী ফ্রিজার ও অ্যাম্বুলেন্সও। তাই ক্ষোভ বাড়ছে যানবাহন চালকদের। আমরা মরা সরকার আছে, ফ্যামিলি কাটলে নদী খরণ লয়, সরকার কি গ্যাসের চিন্তা আছে? সরকার কি রাষ্ট্রের চিন্তা আছে? রুগী নিতে অনেক সমস্যা হয়, রুগী আল্লাহ চিল্লাচিল্লি করে। আজকে 2 দিন ধরে গ্যাস পাচ্ছি না, টিপ মারতে পারছি না। টিপ না মারলে আমার পেটে রুজি নাই। দিনে 3 বার সিরিয়াল দিতে হয়, এরপরও মনে করেন 3 ঘন্টা 2 ঘন্টা এরকম সময় লাগে। এদিকে গত 6 আগস্ট মধ্যরাত থেকে 23 কোটি ঘনফুট এলএনজি সরবরাহ করছে মহেশখালীর এক্সিলারেট এলএনজি। অপরদিকে সাময়িক ত্রুটি মেরামত শেষে শুক্রবার মধ্যরাত থেকে পূর্ণ সক্ষমতায় সামিট এলএনজি। যদিও সমস্যার পূর্ণ সমাধান কবে নাগাদ হবে জানায়নি কর্তৃপক্ষ। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালে চারাগাছ কাণ্ডের পর এবার সামনে এসছে আরও ভয়ঙ্কর তথ্য। উদ্বোধনের আগেই প্রায় 22,000 কোটি টাকার প্রকল্পের টার্মিনাল ভবনের ছাদে দেখা দিয়েছে অসংখ্য ছিদ্র, যেসব ছিদ্র দিয়ে চুয়ে পড়ছে পানি। খোদ সিভিল এভিয়েশনের অভ্যন্তরীণ নথিতেই উঠে এসছে এমন ভয়াবহ চিত্র। এতে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মানের এই স্থাপনার নির্মাণ কাজে বড় ধরনের ত্রুটি নিয়ে। সোহেল রানার অনুসন্ধানী প্রতিবেদন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের ছাদ চুইয়ে পড়ছে বৃষ্টির পানি। প্রায় 22,000 কোটি টাকার প্রকল্পে বিস্ময়কর এমন ত্রুটি অনুসন্ধানে মিলেছে ভয়াবহ সব তথ্য। স্টার নিউজের হাতে আসা খোদ সিভিল এভিয়েশনের অভ্যন্তরীণ নথি বলছে, টার্মিনালের ছাদ, দরজার গ্যাংওয়ে সহ অসংখ্য স্থানে ওয়াটার লিকেজ বা ছিদ্র শনাক্ত হয়েছে। Honorable Prime Minister Her Excellency Sheikh Hasina will now formally inaugurate the sad opening of terminal. আওয়ামী লীগ আমলে নির্মিত এই স্থাপনায় নানা খাতে হয়েছে পুকুর চুরি। এখন স্থাপনার এমন করুণ দশা নিয়ে টার্মিনালের পরামর্শক প্রতিষ্ঠান ও ঠিকাদার এডিসিকে চিঠি দিয়েছেন প্রকল্প পরিচালক AHM নুরুদ্দিন। এতে বলা হয়, গত 12 জুলাই ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতিতে এসব ত্রুটি পরিদর্শন করেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এতগুলো যে জায়গা থেকে পানি পড়ছে, এটা দ্রুত রেকটিফাই করা উচিত, আর না হলে এটা পুরো স্ট্রাকচারকে ড্যামেজ করে ফেলবে উইদিন 2-3 ইয়ার্স। আরও কোথায় কোথায় পানি আসতে পারে বা এরকম আছে কিনা সেগুলো ভালো মতো সার্ভে করে, এক্সটেন্সিভলি সার্ভে করে এটা দেখা উচিত। না হলে এত বড় একটা প্রজেক্ট হয়তোবা সামনে আমরা একটা লজ্জাজনক অবস্থায় পৌঁছে যাব। এটার হয়তোবা এটা এতটা খারাপ অবস্থা হয়ে যাবে। উদ্বোধনের আগেই ব্যয়বহুল ও অত্যাধুনিক 3rd টার্মিনাল ভবনে এমন ত্রুটি দেখা দেয় প্রশ্ন উঠেছে এর নির্মাণ কাজের মান নিয়ে। 3rd টার্মিনাল প্রজেক্টে যে পরামর্শক প্রতিষ্ঠান কাজ করেছে তারা খুব একটা ভালো মানের কাজ দেখাতে পারেননি। আমাদের দুর্ভাগ্য এটাই যে আমরা আমাদের এখানে বিদেশি ঠিকাদার নিয়োগ করি, বিদেশি পরামর্শক নিয়োগ করি এবং প্রচলিত বাজার দরের তুলনায় কয়েক গুণ বেশি অর্থ ব্যয় করে তাদেরকে দিয়ে নির্মাণ কাজগুলো করি, কিন্তু আলটিমেটলি অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা প্রত্যাশিত মানের স্থাপনা পাচ্ছি না। বিষয়টি নিয়ে নানা মাধ্যমে দফায় দফায় যোগাযোগের চেষ্টা করে স্টার নিউজ, তবে সাড়া দেয়নি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। মেইল ও হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠালেও উত্তর দেয়নি ঠিকাদার, এডিসি ও পরামর্শক প্রতিষ্ঠান। টার্মিনালে বড় ধরনের ত্রুটি রেখেই 2024 সালের জানুয়ারিতে ঠিকাদারকে ছাড়পত্র দিয়ে দেয় সিভিল এভিয়েশন। অথচ সেই ত্রুটি সারাতে এখন উঠে পড়ে লেগেছেন প্রকল্প সংশ্লিষ্টরা। সোহেল রানা, স্টার নিউজ, ঢাকা। হেপাটাইটিসে বিশ্বে প্রতি 30 সেকেন্ডে প্রাণ হারান অন্তত একজন। বাংলাদেশেও এর চিকিৎসা করাতে গিয়ে কারো কারো বিক্রি করতে হচ্ছে ভিটেমাটি, কোনো কোনো পরিবার হয়ে গেছে নিঃস্ব। বিশেষজ্ঞরা বলছেন, আগে ভাগে রোগ নির্ণয় করা না গেলে খরচ হতে পারে কোটি টাকাও। আব্দুল আলিমের ক্যামেরায় হাবিবুর রহমান অভির ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। আমার পক্ষে তো কিছুতে সম্ভব। হয়তো নিঃশব্দে, কিন্তু ভেতরে তোলপাড়। একজন বাবা কাঁদছেন সন্তানকে জড়িয়ে। কিডনির অবস্থা খুবই খারাপ। বাম সাইডেরটা তো পুরা ড্যামেজ, ডাইন সাইডেরটারও প্রায় 90% ড্যামেজ। পরীক্ষাগুলি করাতে গেলে কত টাকার প্রয়োজন, হাজার হাজার টাকার প্রয়োজন। খাওয়াইব থেকে এগুলি পরীক্ষা নিরীক্ষা বা করাইব থেকে। এই অসহায় কান্না যেন সন্তানকে হারিয়ে ফেলবার ভয়। এখন জমিও নেই, জমাও শেষ, অথচ সামলাতে হচ্ছে জন্মের পর থেকে ধরা পড়া সন্তানের রোগের চিকিৎসা ভার। সন্তানের নাম শাহাবুদ্দিন, বয়স মাত্র 21, অথচ এই বয়সেই একেবারে ড্যামেজ হয়ে গেছে তার দুটো কিডনি। নতুন করে রোগ আবার বাসা বেঁধেছে লিভারে। ডায়ালিসিস করতে করতে আমার হেপাটাইটিস সি ভাইরাস পজিটিভ হয়ে গেছে, যার কারণে এখন লিভারের সমস্যা হওয়ার কারণে শরীর দুর্বল থাকে, সবসময় খাবার হজম হয় না। খরচের এ অভিশাপ শুধু শাহাবুদ্দিনের কিংবা একজন বাবার একার গল্প নয়, দেশের লাখ লাখ পরিবারের প্রতিচ্ছবি, যেখানে শুধু রোগের সাথে লড়তে হয় না, সামিল হতে হয় রোগ সারানোর যুদ্ধেও। এসব রোগীদের সিটি স্ক্যান, এমআরআই, রক্ত পরীক্ষা, কেমোথেরাপি কিংবা দামি ওষুধ, সবকিছুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে খরচ, যা প্রতি মাসে ছাড়িয়ে যায় লাখ টাকাও।
কেউ আবার মাঝপথেই থেমে যান, কারণ চিকিৎসাটা বেশ ব্যয়বহুল। যাদের কিডনি নষ্ট হয়ে যায় ইনিশিয়ালি কিন্তু বুঝাই যায় না টেস্ট ছাড়া। লিভারের ক্ষেত্রে এরকম, লিভার ইনিশিয়ালি ট্রাই করে কম্পেনসেট করতে, যখনই সে ফেল হয় হঠাৎ আসে অ্যাডভান্স স্টেজে, আমাদের করার কিছু থাকে না। কস্টটা নির্ভর করে সার্জারির অ্যামাউন্টটা কেমন হতে পারে, কস্টটা সেটা এমন হতে পারে 1 লাখ 2 লাখ, অনেক সময় 3 লাখও হতে পারে, ডিপেন্ড করে আসলে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে অধিকাংশ রোগী লিভার ক্যান্সার নিয়ে হাসপাতালে আসেন অনেক দেরিতে, ফলে অস্ত্রোপচারের সুযোগ কমে যায়, বাড়ে ব্যয়বহুল ওষুধ, মুখোমুখি হতে হয় জটিল চিকিৎসার। আপনাদের সবচেয়ে বড় কথা, মিডিয়া যদি এটা প্রচার করে যে মাকে টেস্ট করুন, সন্তান জন্মদানে সক্ষম প্রায় 15 থেকে 18 লাখ মা আছেন যাদের বয়স 15 থেকে 49, এরা কিন্তু ভাইরাস বহন করছে, ফলে এদের বাচ্চারা ভ্যাকসিন দেওয়া হলেও পজিটিভ হতে পারে। রোগীদের এই ভয়াবহ যন্ত্রণার কথা কি জানে কর্তৃপক্ষ? তারাই তো স্যার রাষ্ট্রের মালিক। নো ডাউট। দাবি করেন সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছেন তিনি। আমরা যেসব আজকে মিটিং করেছি, আমরা যেসব স্কিম নিয়েছি, আই হোপ আন্ডার দ্য লিডারশিপ অফ HPM আমরা 5 ইয়ার্সে উই ক্যান ব্রিং এ চেঞ্জ ইন দ্য হেলথ সেক্টর। উঠে আসে খোলামেলা আলাপে সিন্ডিকেট প্রসঙ্গ। কালকে চাকরি খেয়ে আসছি, সিন্ডিকেট রাখবো না ইনশাল্লাহ, সিন্ডিকেট থাকবে না, বাট টাইম লাগবে। লিভারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শরীরকে পরিশোধন করা। ঠিক যেভাবে কল্যাণ রাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ তার নাগরিকদের জন্য কাজ করে, সুরক্ষা দেয়। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে যতদিন না পর্যন্ত আন্তর্জাতিক মানের লিভার ট্রান্সপ্ল্যান্ট ইনস্টিটিউট তৈরি না হবে ততদিন রোগী ও তার স্বজনদের এই ভয়াবহ দুর্ভোগ কখনোই কমবে না। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা। দেখছেন স্টার নিউজ, ফিরছি একটু পর। দেখছেন স্টার নিউজ। 2013 সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার দেখাতে 3 সেপ্টেম্বর হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রবিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই আদেশ দেন। সকালে সাবেক মন্ত্রী দীপু মনি, জিয়াউল হাসান, AKM শহীদুল হক, শাহরিয়ার কবির, সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু সহ গ্রেপ্তার 9 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলায় শেখ হাসিনা, সাবেক IGP বেনজির, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, ইমরান এইচ সরকার সহ 30 জন এখনও পলাতক। এই মামলায় গত 27 জুলাই শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। রাজধানীর মোহাম্মদপুরে অ্যালেক্স ইমন হত্যা মামলার আসামি শাহরুখকে 2 সহযোগী সহ গ্রেফতার করেছে র্যাব। জব্দ করা হয়েছে বিদেশি পিস্তল, গুলি, গান পাউডার ও সামুরাই। দুপুরে এক ব্রিফিংয়ে র্যাব জানিয়েছে শাহরুখের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গেল 12 এপ্রিল মোহাম্মদপুরের রায়ের বাজারে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয় কিশোর গ্যাং গ্রুপ অ্যালেক্স গ্রুপের প্রধান ইমনকে। কোপানোর সেই দৃশ্য ধরা পড়ে পাশের একটি সিসি ক্যামেরায়। এ হত্যা মামলার 2 নম্বর আসামি আহমেদ শাহরুখকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে র্যাব। তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে 2 সহযোগী তারেক ও শহীদুলকে। পরে তাদের দেয়া তথ্যে রায়ের বাজারের একটি বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বিদেশি 7.65 mm পিস্তল, ম্যাগজিন, দেশীয় রিভলভার, 2 রাউন্ড তাজা গুলি, 260 গ্রাম গান পাউডার এবং 2টি সামুরাই। র্যাব বলছে শাহরুখের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শাহরুখ ডিএমপি মোহাম্মদপুর থানায় চুরি, ডাকাতি, প্রস্তুতি গ্রহণ, হত্যা চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের 2টি, খুনের 1টি, নারী ও শিশু নির্যাতনের 1টি এবং দ্রুত বিচার আইনে 1টি মামলা রয়েছে। যার নামেও তার পরিবার তাকে 2 নম্বর আসামি দিয়েছে। 2 নম্বর 1 থেকে 5কে একেবারেই পোটেনশিয়াল ধরা হয় আমাদের ক্ষেত্রে। তো আমরা 2 নম্বর আসামি, ইতিমধ্যে আমরা 6 জন আসামিকে অ্যারেস্ট করলাম। র্যাব বলছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় মোহাম্মদপুরের গডফাদাররা অনেকটাই কোণঠাসা অবস্থায় রয়েছে। এলাকায় কমেছে অপরাধ। যে যারা পিছনে মদত আগে দিত, এখন বোধহয় একটু দে উইল থিঙ্ক টুয়াইস টু গিভ দেম সাপোর্ট। ঠিক আছে, তো আশা করি যে মদতদাতা যারা, তারা এখন সাবধান হয়ে যাবে। আমরা কোনো সন্ত্রাসী, কোনো পেশাদার খুনি কাউকেই আমরা
আমরা এলাকার প্রশ্রয় দিব না, এবং যদি তার এ ধরনের কোনো অপরাধের সাথে জড়িত থাকে, টুডে আর টুমরো তারা বাইরে থাকতে পারবে না। পুলিশের খাতায় পরিচিত অ্যালেক্স ইমন হত্যা মামলায় এ পর্যন্ত এজাহার নামীয় 6 জন ও অজ্ঞাতনামা আরও 5 জন সহ মোট 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। জমি নিয়ে বিরোধ, তারই জেরে হবিগঞ্জের লাখাইয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চলে পাল্টাপাল্টি হামলা। সংঘর্ষে আহত দুই পক্ষের অন্তত 10 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ট্যাটা বল্লম সহ দেশীয় অস্ত্রে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ। হবিগঞ্জের লাখাইয়ের তেঘরিয়া এলাকা, সকালে জমি নিয়ে বিরোধে চলে এই সংঘাত। স্থানীয়রা জানান, জমি জমা নিয়ে সুমন মিয়ার সাথে রফিক মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে বাধে সংঘর্ষ। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। আহত হন দুপক্ষের অন্তত 10 জন। হঠাৎ করে দেখি একদল লোক, ওই যে দুষ্কৃতিকারী বললাম, তারা আমাদের বাড়ি করে আইসা লাঠি সুটা নিয়ে আমরা বাড়ি করে ভাঙচুর চালাইতেছে। 5 জন টাজন নিয়ে এসে আঙ্গুর ডাকতেছে, আমরা ডাকতেছে এবং আঙ্গুর তো শুধু রক্ত আছে। আমরা এখন ডাকের ইয়া দিচ্ছি, জবাব দিচ্ছি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। দুই পক্ষেরই 4-5 জন করা হয়েছে, অল্প আহত হয়েছে। সৌজ মিয়ার পক্ষ, শাহ আলমের পক্ষ, তেঘরিয়া গ্রামে। স্বাভাবিক আছে, তাৎক্ষণিক এসে 10 মিনিট। এলাকায় বিরাজ করছে উত্তেজনা, জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। রাঙামাটিতে যাত্রীবাহী পিকআপ উল্টে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার পর দুমড়ে মুচড়ে গেছে পিকআপ। সাত সকালেই পার্বত্য জেলা রাঙামাটিতে ঝরেছে 4 প্রাণ, আহত হয়েছেন 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল যাত্রীবাহী পিকআপ। মানিকছড়ি এলাকায় পাহাড় থেকে নামার পথে উল্টে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলে 3 জন নিহত হন। পরে হাসপাতালে মারা যান আরও 1 জন। যাওয়ার সময় পিকআপে করে যাচ্ছে, মানিকছড়িতে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। মনে হয় হয়তো ব্রেক ফেল হয়েছে, এটাও আমরা একটা অনুমান করতেছি আর কি। দুর্ঘটনায় নিহতদের মধ্যে মেঘরানী চাকমা ও সান্ত্বনা চাকমার বাড়ি নানিয়ারচরে, আর শোভা চাকমা ও শান্তিরঞ্জন চাকমা রাঙামাটি শহরের বাসিন্দা। আহত 2 জন হাসপাতালে ভর্তি আছেন। 3 জনকে মৃত অবস্থায় আনা হয়, আর বাকি 3 জনকে আহত অবস্থায় আনা হয়। এর মধ্যে একজন আপনার গুরুতর আহত ছিল, ওনাকে আমরা চট্টগ্রাম রেফার করি, আর বাকি 2 জনকে আমরা এখানে ভর্তি দেই। শহরের প্রবেশমুখ মানিকছড়ি, সেখানে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। সুরতহাল করা হয়েছে এবং এছাড়া অন্যান্য আইনানুগ যে ব্যবস্থা, এটা গ্রহণ শেষে আমরা সংশ্লিষ্টদের কাছে ডেড বডিগুলো হস্তান্তর করব। পুষ্পনাম ব্যতীত হস্তান্তর করব, সারা নির্দেশ দেওয়া গেছে, কিন্তু আমরা ওই নিয়মিত যে কাজগুলো সুরতহাল করব, সুরতহালের পরে মামলা রুজু হবে, তারপর দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করেছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে নানা আলোচনা সমালোচনার মধ্যেই রাজধানীতে সমাবেশ করেছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। পুলিশি হয়রানি বন্ধ, আলাদা হাসপাতাল ও লেন সহ 5 দফা দাবিও জানিয়েছে তারা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও এই অটো চালকদের। প্রথমে অলিগলি, তারপর মূল সড়ক, সর্বত্র এখন দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। ঘটছে দুর্ঘটনা, আর রাস্তায় যানজটেরও অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে 3 চাকার এই বাহন। সবশেষ বিদ্যুৎ মন্ত্রীও আওয়াজ তুলেছেন, অবৈধ অটোরিকশার জন্যই বাড়ছে বিদ্যুতের চাহিদা। ব্যাটারি রিক্সা এসছে, এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয়, এবং মোস্টলি যারা যে চার্জ করে এগুলো মোস্টলি ইললিগাল কানেকশন। এত আলোচনা সমালোচনার মধ্যেই পুরানা পল্টনে সমাবেশ করেছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির ব্যানারে কর্মসূচিতে পুলিশি হয়রানি সহ নানান অভিযোগ তাদের। 500-700 টাকার কাজ করছি, আপনারা নিয়ে গেলেন 1200 টাকা। চালকদের প্রশিক্ষণ, ফ্যামিলি কার্ড চালু, আলাদা লেন নির্মাণ সহ সরকারের কাছে 5 দফা দাবি জানান অটোরিকশা চালকরা। লেন আলাদা তৈরি করো, আর প্রত্যেক অটোরিকশা শ্রমিকের পরিবারের জন্য একটি ফ্যামিলি কার্ড চালু করো। আহত হলে
যাতে রিকশাওয়ালারা সঠিকভাবে চিকিৎসা নিতে পারে, তার জন্য একটা সুব্যবস্থা করতে হবে। সমাজের নানা অংশের মানুষ বাপ-দাদার বয়সী মানুষকে, রিকশা শ্রমিককে তুই বলে সম্বোধন করে, তুই তোকারি করে। দেখলাম না বাংলাদেশে আমার নাগরিক সমাজ, আমার সুশীল সমাজ, এ ব্যাপারে তাদের কোনো বক্তব্য নাই। অটোরিকশা ও হকারদের উচ্ছেদ না করে তাদের শৃঙ্খলার মধ্যে আনা উচিত বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। আজকে হকার দেখেন একদিক দিয়ে উঠে আরেক দিক দিয়ে বসে, রাস্তায় রিক্সা যেভাবে চলে যানবাহন চলতে পারে না, আপনি গাড়ি নিয়ে চলতে পারবেন না, বাস চলতে পারে না। আর এখানে আরেকটা আপনার বলছেন বাসের একটা সমস্যা আপনারা বলছেন, ওইখানে আমরা এটা দেখব। 5 দফা দাবি আদায় না হলে কর্মবিরতি সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নেতাদের। আগের মতো আন্দোলনে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। ট্রেড লাইসেন্স দিতে একদিনের বেশি সময় নিলেই কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা, এমন হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম। রোববার ডিসিসিআই আয়োজিত সেমিনারে ব্যবসায়ীদের এমন আশ্বাসের কথা শুনিয়েছেন তিনি। এ সময় চাঁদাবাজি ও হয়রানিমুক্ত ব্যবসার পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। জবাবে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন ডিএমপি প্রতিনিধি। তথ্যের ঘাটতি, কাগজপত্রের অস্পষ্টতা, সময়ক্ষেপণ সহ নানা কারণে ট্রেড লাইসেন্স পেতে হয়রানির শিকার হতে হয় ব্যবসায়ীদের। এই প্রক্রিয়া সহজ করতে ঢাকা চেম্বার আয়োজন করেছে ট্রেড লাইসেন্স নবায়ন সপ্তাহ, যেখানে দ্রুত লাইসেন্স নবায়নের সুযোগ মিলছে। ব্যবস্থাপনা গড়ে তুলতে নাগরিক ও ব্যবসায়িক সেবা ডিজিটালাইজেশন। এ উপলক্ষে আয়োজিত সেমিনারে আইন শৃঙ্খলা, যানজট পরিস্থিতি আর ট্রেড লাইসেন্স পেতে ভোগান্তির মতো বিষয়গুলো উঠে আসে। এ সময় চাঁদাবাজি ও হয়রানিমুক্ত ব্যবসার পরিবেশ নিশ্চিতে দাবি জানান ব্যবসায়ীরা। হকার উচ্ছেদ করবেন, এইটাই আপনার কাছে সর্বপ্রথম আমার ঢাকা চেম্বারের পক্ষ থেকে আবেদন। আমার ব্যক্তিগত লাইসেন্স আমি কয়েকদিন আগে রিনিউ করেছি। ওইটা সাইনবোর্ডের দাম ছিল 800 টাকা, সেটা এখন 2500 টাকা আমার থেকে দিতে হলো। 2500 টাকা। তো এভাবে যদি করে আমরা উদ্যোক্তারা কোথায় যাব? বিজনেসটা কিন্তু আসলে আমরা এখন ওইভাবে রান করতে পারছি না। তারপরে যদি আপনারা ট্রেড লাইসেন্সের প্রতি ট্রেড লাইসেন্স 2 থেকে 2500 টাকা করে বৃদ্ধি করেন, এটা আমাদের জন্য কিন্তু একটা বোঝা হয়ে যাচ্ছে। অটোরিকশা নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চেষ্টা চলছে বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির প্রতিনিধি। আপনাদের মাধ্যমে দেশের এই যে ব্যবসায়িক মহলের যে একটা আধুনিক নগরায়ন বলেন কিংবা সেটা এক্সপান্ড করে আজকে যে ব্যবসায়িক পরিচিতি আসছে বাংলাদেশের, একটা বড় অংশ কিন্তু আপনাদের অবদান আছে, এখনো করে যাচ্ছেন। তা আপনাদের সাথে আমরা আছি, আপনাদের সহযোগিতার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং সব সময় আপনাদের পাশে থাকব। এ সময় চাঁদাবাজ মুক্ত ব্যবসার পরিবেশ নিশ্চিত ও ট্রেড লাইসেন্স পেতে জটিলতা নিরসন করার আশ্বাস দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। আপনারা যদি উদ্যোগ নেন, মার্কেট ওয়াইজ উদ্যোগ নেন, আমি প্রতিনিধি দেব, ওইখানে বসে আপনারাই সলিউশন করে দেন যে এটা কি হওয়া দরকার। আমরা অবশ্যই চাঁদাবাজ বন্ধ করতে চাই, সেটা যে দলেরই হোক। কোন দল চাঁদাবাজি করতে পারবে না, এই জন্য আমরা লাইসেন্সের ব্যবস্থা করতেছি, নাম্বারের ব্যবস্থা করতেছি। আর কিন্তু কোনো কিছুই সম্ভব হবে না যদি আপনারা জনগণ যদি সহযোগিতা না করেন। ব্যবসায়ীদের জন্য সিটি কর্পোরেশনের রাজস্ব পরিশোধ সহজ করতে ব্যাংকিং সেবার আওতা বাড়ানোর ঘোষণাও দেন নগর প্রশাসক। একে দিনেরটা দিনে লাইসেন্স দিতে হবে। ওয়ালেদ সাকিব, স্টার নিউজ, ঢাকা। এনসিটি ও সিসিটি বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে 31 আগস্ট চট্টগ্রাম বন্দর অভিমুখে বিক্ষোভ মিছিল ডাকা হয়েছে। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক দেলোয়ার মজুমদার। এ সময় তিনি বলেছেন, দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কোনো চুক্তি করতে দেওয়া হবে না, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন দেলোয়ার মজুমদার। অনুষ্ঠানে বন্দর ও জাতীয় সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক এম আবু সাইদ বলেছেন, জনগণের সরকারকে জনগণের পক্ষে আনাই আন্দোলনের উদ্দেশ্য। এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার সুযোগ আমরা রাখব। তাদের নখর যত ধারালো হবে, আমাদের প্রতিহত করার ব্যাপারটা ততটুকুই প্রখর হবে, ততটুকুই প্রতিরোধ আমাদের কঠিন হবে। আমরা সেই দিকে ধীরে ধীরে যাব। সরকারকে যারা বিপদে ফেলতে চায়, সেখান থেকে আমরা সরকারকে বিপদ থেকে বের করে আনার জন্য আমাদের এই আন্দোলন, সরকারকে বিপদে পালানোর জন্য না। এই দেশের মানুষের প্রতি এই সরকারের দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, জনকল্যাণমুখী কাজের জন্য তারা আত্মনিয়োগ করবে বলে আমাদের আশা। দেখছেন স্টার নিউজ, ফিরছি একটু পর।
দেখছেন স্টার নিউজ। শুরুতেই টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়ের খবর জানাবো। ঐতিহাসিক এক জয়ের সাক্ষী বাংলাদেশ। ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান যা পারেনি তাই করে দেখিয়েছে টাইগাররা। নিজেদের তৃতীয় টেস্টেই অস্ট্রেলিয়ার মাটিতে জয় তুলে নিয়েছে টাইগাররা। 9 উইকেটের বড় জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। 57 রানের টার্গেটে মমিনুল সাদমানের 53 রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এ এক অনিন্দ সুন্দর সকাল, বাংলাদেশের সকাল, টাইগার ভক্তদের সকাল। এমন সকাল যে আসে কালে ভদ্রে, তবে এবার সেটা নিয়মিত করার আভাস শান্তর দলের। মমিনুলের ব্যাট থেকে 4-এর মার বাংলাদেশের জন্য অনন্য এক ইতিহাস। রাজকীয়, স্মরণীয়, ঐতিহাসিক, একই সাথে টেস্টে নিজেদের শক্তিমত্তা জানান দেয়ার। 11 সেশনে ডোমিনেট করা, 9 উইকেটের জয়, পেসার স্পিনারদের দাপট, সেই সাথে ব্যাটাররাও দেখেছে নিজেদের সামর্থ্যের প্রমাণ। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো এশিয়ার পরাশক্তিরা যা করে দেখাতে পারেনি তাই করে দেখিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র তৃতীয় টেস্টে জয়, যা এশিয়ার আর কোনো দলেরই নেই। অজিতের মাটিতে দ্রুততম জয়ের দিনে বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল 57 রানের, যা 9 উইকেট হাতে রেখেই তুলে নেয় টাইগাররা। 4 উইকেটে 161 রানে চতুর্থ দিনের শুরুটা করেন দুই অজি ব্যাটার ক্যামেরুন গ্রিন ও অ্যালেক্স ক্যারি। দিনের শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ব্যক্তিগত 30 রানে ক্যারিকে ফিরিয়ে অজি বধের শুরুটা করেন মেহেদি মিরাজ। এরপর ওয়েবস্টার আর অধিনায়ক প্যাট কামিন্সকে ফিরিয়ে অজিদের লাগাম আরও টেনে ধরেন এই অলরাউন্ডার। 207 রানে 7 উইকেট নেই ক্যাঙ্গারুদের। এরপর মিচেল স্টার্ককে 18 রানে ফেরান তাসকিন। আর বাংলাদেশের জন্য ভয়ের কারণ হয়ে ওঠা ক্যামেরুন গ্রিনকে ফিরিয়ে হাসান মাহমুদ টানেন অজিদের ইনিংসের ইতি। মিরাজের ফাইফার, সেই সাথে বিশ্বের 5ম ক্রিকেটার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে 100 উইকেট ও 1000 রানের মাইল ফলক। সেই সাথে হাসান মাহমুদের 3 উইকেটে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে 284 রানে থামায় বাংলাদেশ। 57 রানের টার্গেটে তানজিদ তামিম 0 রানে ফিরলেও সাদমান আর মমিনুল ঐতিহাসিক জয়টা নিশ্চিত করেই মাঠ ছাড়েন, যে জয় বাংলাদেশের ক্রিকেটে ইতিহাসের সেরা অর্জন হয়েই থাকবে। মামুনুর রশিদ, স্টার প্লে। এদিকে ডারউইনে টাইগারদের ঐতিহাসিক জয় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানও। ম্যাচ শেষে ভিডিও কলে গোটা দলের সঙ্গেই কথা বলেছেন সরকার প্রধান। এ সময় যুক্ত ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। সবাই ইন গুড হেলথ? একটু হবে, হ্যাঁ স্বাভাবিক। আসেন আপনারা সবাই সুস্থভাবে আসেন। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। ওকে, আসলে ইনশাআল্লাহ দেখা হবে। এগেইন কংগ্রাচুলেশন, অনেক অনেক দোয়া থাকলো সবার জন্য। এই ছিল স্টার নিউজে, আমি ফারদিন খান ছিলাম আপনাদের সঙ্গে।